জাপান ভিডিওর দ্বিতীয় এপিসোড শুরু করছি। আগের এপিসোডে আমরা জাস্ট বলেছিলাম কিভাবে মানে ভিসা অ্যাপ্লিকেশন করতে হয়, জাস্ট কোথায় গিয়ে করতে হয় এবং একটা ওভারঅল ধারণা। কিন্তু এই এপিসোডে আমরা করব কি একটু ডিটেলসে যাব, যেমন গিয়ে ভিসা ফর্মটা কিভাবে ফিল আপ করবো অ্যান্ড ভিসা ফর্মের সঙ্গে আর কি কি জিনিস নিয়ে যেতে হবে ডিটেলসে একটু এই এপিসোডে আমরা দেখাবো। তো সবার প্রথমে একটা পেপারসে দেখাচ্ছি আপনাদের, যেটাতে লেখা আছে কি কি জিনিস নিয়ে যেতে হবে ভিসার জন্য। জাস্ট সবার প্রথমে ট্যুরিস্ট ভিসার জন্য যে জিনিসটা দরকার হলো ভ্যালিড পাসপোর্ট। দেখবেন কার্সারটা যেখানে আছে ওইখানে একটু দেখবেন ভ্যালিড পাসপোর্ট লাগছে। ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম, এটা দেখাচ্ছি একটু পরে। একটা ফটোগ্রাফস, পাসপোর্ট সাইজ ফটোগ্রাফস, যেটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড, আগেই বলেছিলাম। এবং কনফার্মেশন স্লিপ, আদার ডকুমেন্টস টু প্রুভ রিজার্ভেশন অর এয়ার অর শিপ, মানে এয়ার টিকিট, কনফার্মড এয়ার টিকিট বা মানে রিজার্ভ এয়ার টিকিট, হোয়াট এভার, বোর্ডিং টিকিট ইনফরমেশন এটসেট্রা। প্রুফ অফ সাফিসিয়েন্ট ফান্ডস, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। তো মোটামুটি 1.5 লাখ টাকা থেকে 2 লাখ টাকা, 2 লাখ টাকা মোটামুটি যদি দুজন রাখেন তাহলে ওই 1.5 করে 3 রাখতে পারেন, কিংবা 41 করেও দুজনের ফান্ডে রাখতে পারেন। সেরকম ব্যাঙ্ক স্টেটমেন্ট, 6 মাসের ব্যাঙ্ক স্টেটমেন্ট দিতে হবে। সার্টিফিকেট অফ ইনকাম ট্যাক্স বাই পাবলিক এজেন্সি, মানে হলো ওই ট্যাক্স রিটার্ন স্লিপ, ওটা দিন। অ্যান্ড তারপরে ব্যাঙ্ক স্টেটমেন্টটা দিলেন। আর সঙ্গে লাগছে ট্রাভেল আইটিনারি, কিচ্ছু না, মোটামুটি ধরুন 9 থেকে 10 দিনের ট্রিপে আপনি কোন কোন দিন কোথায় কোথায় থাকবেন সেটা একটু নিজে হাতে লিখে একটা কাগজে 1 2 3 4 করে লিখে দিলেই এনাফ। ট্রাভেল আইটিনারি নিজে হাতে কাগজে লিখে দিন। প্রতিটা ভিসা, এটা মনে রাখতে হবে, প্রতিটা ভিসার যে কজন ফ্যামিলি মেম্বার প্রত্যেকের জন্যই এই সেটটা কিন্তু বানাতে হবে আলাদা করে, তার জন্য আলাদা ট্রাভেল আইটিনারি এবং সব তার যে জিনিসটা দিতে হবে। এবং হোটেল বুকিং, তা মানে স্লিপগুলো প্রত্যেকের সঙ্গে ভিসা অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে ওটা সাবমিট করতে হবে। এবং একটা যে এক্ষেত্রে আমি দেখেছি যে ওরা কিন্তু স্যালারি স্লিপটা দরকার হয় না, ওরা নেয় না। এর বদলে অফিসের আই কার্ড দিতে পারেন, আর স্কুলের আই কার্ড দিতে পারেন যদি সে স্কুলে যায় বা মানে ডিপেন্ডেন্ট স্কুলে যাচ্ছে, সেক্ষেত্রে স্কুলের আই কার্ডটা দিতে পারবেন। এগুলো ওরা নেয়, বাট স্যালারি স্লিপটা ওরা নেয় না, স্যালারি স্লিপটা ওরা বাদ দিয়ে দেয়। তো এই জিনিসগুলো একটু লাগবে এবং ডেসক্রিপশনে ডিটেলসলি দেওয়া আছে। এবং এর সঙ্গে এই কাগজটাতে আর কি অন্যান্য ভিসার জন্য যা যা রিকোয়ারমেন্ট সেগুলো মোটামুটি একটা দেওয়া আছে। আমরা স্পেশালি তো ট্যুরিজম ভিসা নিয়ে আলোচনা করছি, সেক্ষেত্রে ট্যুরিজম ভিসার জন্য এই জিনিসটা আছে। এবারে আমরা যাচ্ছি, জাস্ট সোজাসুজি চলে যাচ্ছি ফর্ম ফিল আপের দিকে। কীভাবে ফর্ম ফিল আপ, আমরা আগেই বলেছি যে ফর্ম ফিল আপটা করতে গেলে যে নতুন ফর্ম 45/35 mm ওই ফর্মটা নিতে হবে। তো ফর্ম ফিল আপের 45/35 mm ফর্মটা নিলাম, মানে ফটোর যে ফর্মটা। আর একটা ফর্ম কিন্তু লোকে হামেশাই ভুল করছে, সেটা হলো 45/45 mm ফর্মটা ফিল আপ করে যাচ্ছে এবং ওখানে গিয়ে ভিসা অফিসে গিয়ে ওরা বলছে যে এটাকে এই ফর্মটা হবে না, ওটা চেঞ্জ করে আনো। তো সেক্ষেত্রে আমারও হয়েছিল, তো স্পট থেকে আমাকে মানে প্রিন্ট আউট করে আবার ফর্মটা ভরে দিতে হয়েছিল। তাই জন্য এই জিনিসটা আগে থেকে বলে দিলাম যে 45 mm/35 mm ফটোওয়ালা যে আপডেটেড ফর্মটা সেটাই ভরবেন। সিম্পল ফর্ম ফিল আপ একদমই। এক এক করে আসি। পাসপোর্টটা সঙ্গে রাখবেন ফর্ম ফিল আপ করার জন্য, আর কিছু দরকার নেই। আর যেমনি পাসপোর্টে যেরকম সারনেম আছে, সারনেমটা লিখবেন, যার যে সারনেম, হ্যাঁ ওই সারনেমটা লিখবেন। এবারে সারনেম লিখবেন প্রথমে, এবং মিডল নেম যদি থাকে, সারনেম পরে মিডল অ্যান্ড গিভেন নেম অ্যান্ড মিডল নেম, যদি নেম অ্যান্ড মিডল নেম এই পরের এইটাতে লিখবেন। যদি মিডল নেম না থাকে তাহলে শুধু নেমটাই লিখবেন।
আদার নেমস যদি অন্য কোনো বাই, এটাই আমার ক্ষেত্রে নট অ্যাপ্লিকেবল, মানে অন্য নামে আমরা পরিচিত নই, সেক্ষেত্রে দরকার নেই। এরপরে চলে আসুন ডেট অফ বার্থ। ডেট অফ বার্থ, প্লেস অফ বার্থ। ওকে, তাহলে প্লেস অফ বার্থে সিটিটা লিখবেন, যেমনি কলকাতা, স্টেট অফ প্রভিশন ওয়েস্ট বেঙ্গল, কান্ট্রি ইন্ডিয়া। এবারে তারপরে তো স্টেটাস লিখবেন মেল কিংবা ফিমেল। তো স্টেটাসটা ম্যারেড লিখবেন, উইডো লিখবেন, ডিভোর্স, যে যেরকম সেটা লিখবেন, টিক মারতে হবে। ন্যাশনাল সিটিজেনশিপ যেটা আসছে, এই ন্যাশনাল সিটিজেনশিপ যেটা ইন্ডিয়ান লিখবেন, যদি ইন্ডিয়ান হন ইন্ডিয়ান লিখবেন। আদার ন্যাশনাল সিটিজেনশিপ যদি থাকে, এটা আমাদের জন্য নো, সুতরাং এটা নিয়ে আর কোনো ইচ্ছা। আইডি নম্বর ইস্যুড বাই ইয়োর গভর্নমেন্ট, আইডি নাম্বার ইস্যুড বাই ইয়োর গভর্নমেন্ট, এক্ষেত্রে ওই পাসপোর্টের যে পাসপোর্ট নাম্বারটা ওটা দিতে হবে, ঠিক আছে। এবারে পাসপোর্টটা কীরকম, নর্মাল আমাদের জন্য সাধারণ মানুষের যে পাসপোর্ট থাকে অর্ডিনারি পাসপোর্ট, সেক্ষেত্রে অর্ডিনারি পাসপোর্টটা এখানে অর্ডিনারি পাসপোর্ট দেবেন, অর্ডিনারি পাসপোর্টে টিক করবেন, ঠিক আছে। এইবারে প্লেস অফ ইস্যু, যেক্ষেত্রে আমাদের ক্ষেত্রে যেমনি কলকাতা থেকে প্লেস অফ ইস্যু, সেক্ষেত্রে কলকাতা লিখছি। ডেট অফ ইস্যু পাসপোর্ট থেকে লিখবেন, ডেট অফ ইস্যু পাসপোর্টের কি ডেট অফ ইস্যু। ইস্যুইং অথরিটি এখানে যেমনি কলকাতার জন্য রিজিওনাল পাসপোর্ট অফিস, আরপিও কলকাতা, এখানে লিখতে হবে আরপিও কলকাতা। ডেট অফ এক্সপায়ারি, মানে ওখানে পাসপোর্টেই পেয়ে যাবেন ডেট অফ এক্সপায়ারি, কি ডেট অফ এক্সপায়ারি আছে। এবং সার্টিফিকেট এলিজিবিলিটি নাম্বার, এখানে পাসপোর্ট নাম্বার, এখানে এটা সার্টিফিকেট এলিজিবিলিটি নম্বর, এটা পাসপোর্ট নম্বরটাই লিখবেন। পারপাস অফ ভিজিট অফ জাপান, কিসের জন্য জাপান যাচ্ছেন, ট্যুরিজম লিখে দেবেন, ট্যুরিস্ট হিসাবে যেতে চান তো ট্যুরিজম, আমরা সেক্ষেত্রে আলোচনা করছি ট্যুরিজম হিসাবেই, ট্যুরিজম লিখে দেবেন, সিম্পল ট্যুরিজম। লেন্থ স্টে ইন জাপান, ঠিক আছে, লেন্থ স্টে ইন জাপান, তো সেক্ষেত্রে এটা দেখবেন 10 দিন বা 8 দিন, হোয়াট এভার। ডেট অফ অ্যারাইভেলটা লিখবেন, আপনার যে প্ল্যান আছে সেই প্ল্যান ডেট অফ অ্যারাইভেলটা লিখবেন। অ্যান্ড পোর্ট এন্ট্রি টু জাপান, মানে কোন সিটিতে আপনি সবার প্রথমে যাচ্ছেন সেই সিটিটার নাম লিখবেন। যেমনি টোকিওতে যাচ্ছে, নর্মালি কী হয় আমাদের যে সমস্ত ফ্লাইটগুলো ইন্ডিয়া থেকে সব টোকিওতেই যায়, নারিতা এয়ারপোর্ট, সেক্ষেত্রে টোকিও লিখবেন। হ্যাঁ, আর একটা জিনিস আমি বলে দিই, এই যে যেটাকে বলা হয় ট্যুরিজম ভিসা, এটা কিন্তু 15 দিনের জন্যই ওরা দেয়, 15 দিনের জন্য দেয়। আর যেদিন থেকে অ্যাপ্লাই করবেন তারপর থেকে ওটা 3 মাসের মধ্যে আপনাকে গিয়ে ফিরে আসতে হবে, 3 মাসের তার ভ্যালিডিটি থাকে, 3 মাসে, মানে আর যেদিন যাবেন ওখানে যেদিন ইমিগ্রেশন করবেন তার 15 দিন অবধি ওরা থাকতে দেবে, 15 দিন অবধি। তো 15 দিনের মধ্যে আপনাকে ব্যাক করে আসতে হবে, মানে 15 দিনের ট্যুরের ভেতরেই রাখতে হবে আপনার ট্যুরটাকে, এই হিসাবেই ভিসাটা দিচ্ছে আর কি। পারপাস অফ ভিজিট জাপান স্টেট অফ রেসিডেন্ট, এখানে লিখবেন ট্যুরিজম, 10 দিন লিখলেন, যেরকম থাকবেন। ডেট অফ অ্যারাইভেল ডেট লিখলেন, পোর্ট অফ এন্ট্রি, নেম অফ দ্য শিপ, কী এয়ারলাইন্সে যাচ্ছেন, এটা কি জাপান এয়ারলাইন্সে যাচ্ছেন না এয়ার ইন্ডিয়া যাচ্ছেন, এটা লিখে দেবেন, শিপ অফ, ঠিক আছে। তারপরে যে জিনিসটা আসছে অ্যাড্রেস অফ হোটেল, মানে এখানে যে আপনি বললাম না যে হোটেলটা আপনি বুক করলেন, মানে ওই অ্যাগোডা কিংবা hotel.com-এ, booking.com-এ, সেই যে বুকিং কনফার্মেশনের যে হোটেলটা, সেই হোটেলের নামটা লিখবেন, এবং সেই কনফার্মেশনে, বুকিং কনফার্মেশনে দেখবেন সেখানে তাদের অ্যাড্রেসটাও কিন্তু দেওয়া থাকে, ওই কনফার্মেশনে হোটেলের অ্যাড্রেস দেওয়া থাকে, ফোন নাম্বার দেওয়া থাকে, সেগুলো জাস্ট নোট করে দেবেন। এখানে সবগুলো হোটেলের অ্যাড্রেস দেওয়ার দরকার নেই, প্রথম যে হোটেলটা সেটা দিলেই এনাফ, সেইটা দিয়েই আপনি। ডেট অফ ডিউরেশন প্রিভিয়াস ডে জাপানের ক্ষেত্রে আমাদের জন্য নয়, সুতরাং নট অ্যাপ্লিকেবল। আগে কোনো ছিলেন কিনা, আগে গেছিলেন কিনা সেটা চাইতে। কারেন্ট রেসিডেন্টের অ্যাড্রেস, এটা বলে কারেন্ট আপনার যে রেসিডেন্সির অ্যাড্রেস সেটা দিতে হবে। এটা কি অ্যাড্রেসে থাকছেন, টেলিফোন নাম্বার, নর্মাল অ্যাড্রেস যে আপনি যে কারেন্ট রেসিডেন্স, মানে যেমনি কলকাতায় কোথায় থাকেন তার অ্যাড্রেসটা পুরো দিতে হবে, কলকাতায় বা বেঙ্গলে কোথায় থাকেন। মোবাইল নাম্বার দেবেন, নর্মাল মোবাইল নাম্বার দেবেন, বা টেলিফোন নাম্বার থাকলে টেলিফোন নাম্বার, নাহলে মোবাইল নাম্বার দেবেন, কোনো অসুবিধা নেই। ইমেল আইডি এটা দিয়ে দেবেন, এটা কোনো একটা আইডি থাকলে, কাউর দাদা ভাই কাউর হলেও চলবে, কোনো অসুবিধা নেই। কারেন্ট প্রফেশন অর অকুপেশন অ্যান্ড পজিশন, এক্ষেত্রে বলতে হবে যে আপনি কোন অফিসে চাকরি করেন এই মুহূর্তে। হ্যাঁ, সেক্ষেত্রে আপনি বলবেন যে আমি কোন অফিসে, আমি জেনে এয়ার ইন্ডিয়ায় চাকরি করি কিংবা রেলওয়েতে চাকরি করি, সেক্ষেত্রে বলবেন, এবং কি ডেজিগনেশন, কি পোস্টে চাকরি করেন সেটাও লিখে দেবেন।
অ্যাড্রেস, এবং সেক্ষেত্রে অ্যাড্রেস অফ এমপ্লয়ার মানে কোন যে অফিসে আপনি যান, কলকাতার অফিস ধরুন, সেই অফিসের অ্যাড্রেসটা দেবেন। হেড অফিসের দরকার নেই, যেমনি কোনো একটা রিজিওনাল অফিসে কাজ বসে, কলকাতায় বসে, সে তার হেড অফিস দিল্লিতে, সে দিল্লির অ্যাড্রেস কিন্তু নয়, কলকাতার অ্যাড্রেসটাই আপনি দেবেন। দিল্লি অ্যাড্রেস দেবেন না, কলকাতার অ্যাড্রেসটা দেবেন, কলকাতার লোকাল টেলিফোন নাম্বারটা দিয়ে দেবেন, আর অ্যাড্রেস মানে অফিসের নাম অ্যান্ড অ্যাড্রেস, এমপ্লয়ার নেম অ্যান্ড অ্যাড্রেস, এটা দিতে হবে। যেখানে আপনি চাকরি করতে যান রেগুলার ক্ষেত্রে, সেই অ্যাড্রেসটা দিতে হবে। এবার পরের পেজে চলে আসি, দ্বিতীয় পেজ। এক্ষেত্রে দ্বিতীয় পেজে বাচ্চা যদি চায়, তার বাচ্চার গার্জিয়ানের প্রফেশনটা দিতে হবে। যেন বাচ্চা উপরের ক্ষেত্রে সবই বললেন, এবার বাচ্চার ক্ষেত্রে প্রফেশন মা কিংবা বাবা, সে কীভাবে, সে সফটওয়্যার ইঞ্জিনিয়ার কিংবা ইঞ্জিনিয়ার, মানে যে যে কাজ করে সেটা লিখতে হবে বাবার, মানে গার্জিয়ানের অকুপেশনটা। এখানে গ্যারেন্টার রেফারেন্স ইন জাপান দরকার নেই, আমাদের জন্য এটা নট অ্যাপ্লিকেবল। আমাদের তো কেউ গ্যারেন্টার নেই জাপানে, সেক্ষেত্রে তাদের যদি কেউ থাকে সেক্ষেত্রে দিতে হবে। জাপানে যদি কেউ চেনাশোনা থাকে, রিলেশনশিপ, সে যদি কেউ রিলেশন হয়, রিলেশনশিপে সেগুলো লিখতে হবে। আমাদের জন্য কেউ ছিল না, আমরা পুরোপুরি নতুন, মানে জাপানে অচেনা হিসাবেই গেছিলাম অ্যাজ এ ট্যুরিস্ট, সুতরাং আমাদের জন্য এটা নট অ্যাপ্লিকেবল। কিন্তু কারোর যদি কেউ থাকে এখানে দিতে পারে, এবং তার সঙ্গে কী কী যোগাযোগ আছে। কেউ যদি ইনভাইট করে জাপানে যেতে, আপনাকে কেউ যদি বলে, তার অ্যাড্রেস দেবেন। যদি কেউ অফিস থেকে ইনভাইট করে থাকে, কেউ কোনো বন্ধু ইনভাইট করে থাকে, তাদের অ্যাড্রেসটা দেবেন, এখানে কোনো অসুবিধা নেই। এবং তার সঙ্গে রিলেশনশিপ যদি কিছু থাকে সেটাও দিয়ে দেবেন। হ্যাঁ, এইবারে এখানে কতগুলো জিনিস আছে, এগুলোকে সব আপনি নো করবেন। হ্যাঁ, এই যেমনি আমাদের ওপরে এগুলো সব নট অ্যাপ্লিকেবল, এবং বাকি সবগুলো সব নো করবেন। এটা একটা দেখে নেবেন, এগুলো সবগুলোই নো হবে, কোনোটাই ইয়েস হবে না। সেক্ষেত্রে আপনি ভালো করে দেখে নেবেন, এগুলো সবগুলোই নো হবে, নো করে আপনি এগিয়ে যাবেন। কেননা এগুলো ইয়েস হলে কিন্তু প্রবলেম চলে আসে। সেক্ষেত্রে আগে থেকে বলে রাখছি, এটা ভালো করে পড়ে সবগুলোকে নো করে দেবেন, এবং জাস্টিট করে তারপরে ডেট অফ অ্যাপ্লিকেশন, যেদিনে আপনি ডেটটা ফাঁকা রাখবেন, আপনি যেদিন যাবেন ওখানে ফর্মটা জমা দিতে, সেই দিনের ডেটটা ওখানে ওদের সামনেই। তবে হ্যাঁ, ওই যে রিসেপশন না, কাউন্টারে যিনি বসে থাকেন, তিনি কিন্তু আপনাকে পুরোপুরি হেল্প করে দেবে পুরো ব্যাপারটার জন্য। কিছু কনফিউশন থাকলে খুব ভালো বিএফএসের লোকেরা। হ্যাঁ, তো সেখানে ওরা ওই ডেটটা লিখবেন আর সিগনেচারটা করে নিয়ে যাবেন। আর একটা জিনিস বলে রাখছি, ফ্যামিলি মেম্বার যাদেরকে নিয়ে যাবেন সবাইকে কিন্তু ভিসা ফর্ম জমা দেওয়ার জন্য নিয়ে যাওয়ার দরকার নেই। সব থেকে ভালো জিনিস এখানে বায়োমেট্রিকের ব্যাপার, জাস্ট গিয়ে জমা দেওয়া। এখানে তার পাসপোর্টটা নিয়ে যাবেন, হ্যাঁ, এবং তার সমস্ত ডকুমেন্ট এবং পাসপোর্ট একদম রেডি করে নিয়ে যাবেন। শুধু তার কাছ থেকে একটা কনসার্ন লেটার আপনি সাইন করিয়ে নেবেন, যে অথরাইজেশন লেটার, যে ওনার বিহাফে আমি ভিসাটা জমা দিচ্ছি। সেক্ষেত্রে এটাই শুধু করার আছে, এছাড়া বাকি তো দেখতেই পারলেন, সব পুরোপুরি খুবই ইজি। ফর্ম ফিল আপ অন দ্য স্পটেও হয়ে যায়, আগে থেকে করে নিয়ে গেলে ভালো। সিগনেচারটা অবশ্যই করে নিয়ে যাবেন, যার প্রতিটা মেম্বারের ভিসা। সেক্ষেত্রে এইভাবেই ভিসা অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করবেন, এবং ফিল আপ করার পরে রিলিভেন্ট ডকুমেন্টস তো আমি ডেসক্রিপশনে দিয়েই দিয়েছি আলাদা করে, প্লাস একটু আগেও ডিসকাস করলাম। তো এইভাবে আপনি ভিসাটা অ্যাপ্লাই করবেন, এবং অ্যাপ্লাই করার সময় কত কি দাম লাগে, ভিসার জন্য কত চার্জ লাগে, সেটা আগের ভিডিওতে আমি বলেছি। সেই চার্জ হিসাবে ক্যাশ নেবেন, অবশ্যই বলে রাখছি ক্যাশ নেবেন। ওখানে কিন্তু কোনো কার্ড চলে না বিএফএস অফিসে, আপনাকে ক্যাশ নিয়ে যেতে হবে, নইলে কিন্তু আবার নিচের এটিএম থেকে টাকা তুলে আনতে হবে। তো সেই ব্যাপারটা একটু মনে রাখতে হবে, সময় যাতে বাঁচে তার ব্যবস্থাগুলো আমি যা অভিজ্ঞতা থেকে বলছি, সেক্ষেত্রে সেগুলোকে মানতে হবে। যে ক্যাশ নিয়ে যাবেন, ক্যাশ ওরা চায় যে পুরো পেমেন্টটাই ওরা ক্যাশে নেয়। তো কী পেমেন্ট কত কী লাগে সেটা তো বললাম। তো এইভাবেই আজকে ভিসার অ্যাপ্লিকেশনের যে ফর্মটা, ভিসা অ্যাপ্লিকেশনের যে বিবরণটা শেষ করছি। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে। আগের ভিডিওটা আর এই ভিডিওটা দুটো ডিটেলস দেখবেন, তাহলে মোটামুটি একটা আইডিয়া হয়ে যাবে জাপান ভিসার সম্বন্ধে। তো প্রথম স্টেপটা হলো ভিসা, তারপরে ট্যুরের কীভাবে স্টেপগুলো করবেন এক এক করে, কীভাবে ট্যুরটাকে বাজেট ফ্রেন্ডলি বানানো যায়, সেটার জন্য ভিডিও আমি বানাচ্ছি। তো সবার প্রথম স্টেপটা হলো ভিসাটা চলে আসলে বাকি জিনিসগুলো একদমই ইজি। যেটা হলো বুঝতেই পারছেন, যেটা হলো ফ্লাইট টিকিট পেয়ে যাবেন,
প্লাস টিকিটসও করে নিলে ভালো হয় আগে থেকে। প্লাস হোটেল বুকিংটা খুব ইজি, জাপানের জন্য খুব ইজি, কোনো অসুবিধাই নেই। আপনি Booking.com থেকে আগে বুকিং অ্যাজ ইজ রাখতে পারেন, নইলে অন দ্য স্পট থেকেও বুকিং ওখানে হোটেল আপনি পেয়ে যাবেন। কীভাবে পাবেন সে সব বলে দেবো সামনের ভিডিওতে। আপাতত এই করে আজকের ভিডিওটা শেষ করছি। ওকে, বাই বাই।